হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফারুক আহমেদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভ সকাল। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আজকে আবার নতুন কিছু স্ট্রাকচার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আপনাদের এই স্ট্রাকচার গুলো অনেক বেশি কাজে লাগবে। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে দেবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে কথায় চলে যায়। আমরা যেহেতু বাঙালি, আমরা ম্যাক্সিমাম টাইম বাংলা থেকে ইংরেজি করি। তো বাংলা থেকে ইংরেজি করার ক্ষেত্রে স্ট্রাকচার জানার কোনো বিকল্প নেই। আমরা যত বেশি স্ট্রাকচার জানবো তত বেশি ইংরেজিতে কনভার্ট করতে আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো সে উদ্দেশ্যকে সামনে রেখে আমি মূলত গুরুত্বপূর্ণ স্ট্রাকচার গুলো ভিডিওর মাধ্যমে আপছি। আপনারা এই ভিডিওগুলো সঠিকভাবে দেখলে আপনাদের আর স্ট্রাকচার নিয়ে কোনো প্রবলেম হবে না। তো আশা করি আপনারা নিজেরাও দেখবেন এবং আপনাদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে দিবেন, যাতে তারাও এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। ঘড়িতে সময় দেখে নির্দিষ্ট সময় হতে বাকি আছে বুঝালে টু হয় এবং বেজে গেছে বুঝালে পাস্ট হয়। যেমন আমরা অনেক সময় বলি যে এখন 4টা বাজতে 5 মিনিট বাকি। তাহলে এর সঠিক ইংরেজিটা কি হবে? এখানে যেহেতু এখন 4টা বাজতে 5 মিনিট বাকি বলছে, তাহলে বাকি থাকলে হবে টু। তাহলে সঠিক অ্যান্সার হবে ইট ইজ 5 মিনিটস টু 4। এখন 4টা বাজতে 5 মিনিট বাকি, ইট ইজ 5 মিনিটস টু 4। এখন 3টা বাজতে 10 মিনিট বাকি, ইট ইজ 10 মিনিটস টু 3। এখন 4টা বেজে 5 মিনিট, এর ইংরেজি হবে, আমরা স্ট্রাকচারে জেনেছি বেজে গেছে, যখন বেজে গেছে হবে তখন হবে পাস্ট। তাহলে স্ট্রাকচার অনুযায়ী হবে ইট ইজ 5 মিনিটস পাস্ট 4। এখন 10টা বেজে 10 মিনিট, তার ইংরেজি হবে ইট ইজ 10 মিনিটস পাস্ট 10। তাহলে ওভারঅল আমরা এই স্ট্রাকচার থেকে জানতে পারলাম যখন কোনো নির্দিষ্ট সময় বাকি আছে সেই ক্ষেত্রে টু ব্যবহৃত হবে, নির্দিষ্ট সময়ের আগে টু ব্যবহৃত হবে, এবং যখন নির্দিষ্ট সময় অতিক্রম করে গেছে তখন সেই ক্ষেত্রে পাস্ট হবে। এই স্ট্রাকচারটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ সবার জন্যই। আমরা যদি এটা মনে রাখি তাহলে সহজে আমরা আমাদের ঘড়ি সময়টাকে ইংরেজিতে বর্ণনা করতে পারবো। পরবর্তী রুলসে কোনো কাজ করতে বাধ্য বোঝাতে বাক্যের গঠন হবে স্ট্রাকচার প্লাস বি ভার্ব প্লাস বি সাপোজ টু অথবা বি বাউন্ড টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। যেমন বাংলা বাক্য আছে আমি যেতে বাধ্য, আই এম বাউন্ড টু গো। এখানে স্ট্রাকচার অনুযায়ী আই হলো সাবজেক্ট, এম হলো ভিভার, আর এরপরে বাউন্ড টু বি বাউন্ড টু এটা হলো স্ট্রাকচারের বাউন্ড টু, এবং এরপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম গো। এখানে আর কোনো এক্সটেনশনের প্রয়োজন হয়নি, এই জন্য আমরা এক্সটেনশন বসাইনি। সে আসতে বাধ্য, হি ইজ বাউন্ড টু কাম। তার ব্যাখ্যা দেওয়ার কথা ছিল, এটাও একটা বাধ্য, তার ব্যাখ্যা দেওয়ার কথা ছিল মানে সে বাধ্য ছিল ব্যাখ্যা দিতে। এই ক্ষেত্রে আমরা স্ট্রাকচার অনুযায়ী বসাবো দে আর সাপোজ টু এক্সপ্লেইন। আমাদের ব্যাখ্যা দেওয়ার কথা ছিল, স্ট্রাকচার অনুযায়ী হবে উই আর সাপোজ টু এক্সপ্লেইন। তাহলে আমরা এই স্ট্রাকচার থেকে জানতে পারলাম যে যখন কোনো কাজ করতে আমরা বাধ্য ও এমন বাংলা বাক্য আমরা ইংরেজিতে কনভার্ট করব তখন স্ট্রাকচার হিসাবে নিব সাবজেক্ট, তারপরে বি ভার্ব, পরে স্ট্রাকচার অনুযায়ী বি সাপোজ টু অথবা বি বাউন্ড টু অথবা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে এক্সটেনশন থাকলে এক্সটেনশন বসাতে হবে। এর পরবর্তী রুলসে আছে বাংলা বাক্যে এই কারণে বুঝালে ইংরেজি স্ট্রাকচার হবে দ্যাটস ওয়াই প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। আমরা অনেক সময় বাংলা বাক্য এমন ভাবে বলি যে এই কারণে আমার এটি প্রয়োজন, এই কারণে আমার সেখানে যাওয়ার প্রয়োজন, এই কারণে আমি তার সাথে কথা বলি। এরকম বাক্যর ক্ষেত্রে আমরা প্রথমে ইংরেজিতে কনভার্ট করতে গেলে আমাদেরকে প্রথমে স্ট্রাকচার অনুযায়ী দ্যাটস ওয়াই বসাতে হবে, এরপরে সাবজেক্ট বসাতে হবে, তারপরে একটা ভার্ব বসাতে হবে, তারপর এক্সটেনশন বসালে বাক্যটি সঠিক ইংরেজিতে পরিণত হয়ে যাবে। তাহলে উদাহরণ নিয়ে গেলে আমরা দেখতে পাই এই কারণে আমার এটা দরকার, দ্যাটস ওয়াই আই নিড ইট। এ কারণে আমরা সেখানে যাই, দ্যাটস ওয়াই উই গো দেয়ার। এ কারণে সে গান শোনে, দ্যাটস ওয়াই হি লিসেন টু দ্য সং। এইভাবে দ্যাটস ওয়াই দিয়ে আমরা প্রতিদিনে অনেক অনেক শব্দ তৈরি করতে পারি, অনেক বাক্য তৈরি করতে পারি, কারণ আমরা কথা বলতে গেলে আমাদের এই এই দ্যাটস ওয়াই এর ব্যবহারটা অনেক বেশি লাগে। সুতরাং এই স্ট্রাকচারটা আমাদের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ।
আমরা যদি এই স্ট্রাকচারটা সঠিকভাবে ফলো করি বা মেমোরাইজ করি, তাহলে এই স্ট্রাকচার দিয়ে আমরা অনেক বাক্য তৈরি করতে পারবো, যা আমাদের দৈনন্দিন কথা বলা এবং লেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। পরবর্তী রুলসে আছে বাংলা বাক্যে কোনো সমস্যা নেই বুঝাতে ইংরেজি স্ট্রাকচার হবে দ্যাটস দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। কোনো কাজ করতে কোনো সমস্যা নেই, গান গাইতে কোনো সমস্যা নেই, এরকম অনেক ধরনের বাক্য আমাদের প্রতিনিয়ত বাংলা আমরা গঠন করে থাকি, কিন্তু সেই বাক্যকে সঠিকভাবে ইংরেজিতে করতে হলে এই স্ট্রাকচারটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে স্ট্রাকচার অনুযায়ী এই বাক্য কনভার্ট করার জন্য আমাদের প্রয়োজন পড়বে there is no difficulty in plus verb plus ing plus extension। উদাহরণে গেলে আমরা দেখতে পাই কথা বলতে কোনো সমস্যা নেই, তাহলে there is no difficulty in, এখানে there is no difficulty in স্ট্রাকচার অনুযায়ী এসেছে এবং ভার্ব হলো টকিং, মূল ভার্বের সাথে আইএনজি যোগ হওয়ার কথা স্ট্রাকচার অনুযায়ী, তাই আমরা মূল ভার্বের সাথে আইএনজি যোগ করে টকিং করে দিয়েছি। নাচতে কোনো সমস্যা নেই, there is no difficulty in dancing, এখানে there is no difficulty in হলো স্ট্রাকচার অনুযায়ী বসেছে এবং ড্যান্সিংটা মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে ড্যান্সিং হয়েছে। গাড়ি চালাতে কোনো সমস্যা নেই, দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন ড্রাইভিং আ কার, দেয়ার ইজ নো ডিফিকাল্টি এখানে স্ট্রাকচার অনুযায়ী বসেছে এবং এ কার এটা হলো ড্রাইভিংটা হলো মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে ড্রাইভিং হয়েছে এবং এক্সটেনশন হিসেবে এ কার হয়েছে। তাহলে আমরা এই স্ট্রাকচার থেকে জানতে পারলাম যে কোনো সমস্যা নেই এমন বাংলা বাক্যকে ইংরেজিতে সঠিকভাবে কনভার্ট করতে হলে এই স্ট্রাকচারটি প্রয়োজন। স্ট্রাকচারটি হলো দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন প্লাস ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। আমরা যদি এই সঠিক ফরম্যাটে বসিয়ে দিই তাহলেই বাংলা বাক্যটি সঠিকভাবে ইংরেজিতে কনভার্ট হয়ে যাবে। এরপরে রুলসে আছে বাংলা বাক্যে কোনো কিছুর সাথে তুলনা করতে স্ট্রাকচার হবে অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ প্লাস নাউন। আমরা বাংলা বাক্যকে মাঝে মাঝে একটার সাথে আরেকটা তুলনা করে তৈরি করি, সেক্ষেত্রে আমরা কিভাবে কোন স্ট্রাকচারে ফেলে সেটাকে ইংরেজিতে কনভার্ট করব সেটা এই স্ট্রাকচারের মধ্যে আছে। দেখেন উদাহরণে গেলে আমরা দেখতে পাই চাঁদের মতো উজ্জ্বল, এখানে চাঁদ একটা বস্তু, তার সাথে উজ্জ্বলতাকে তুলনা করা হয়েছে। এইরকম বাক্যের ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি ফলো করব। এখানে অ্যাজ ব্রাইট, অ্যাজ হলো স্ট্রাকচারের অ্যাজ, ব্রাইট হলো অ্যাডজেক্টিভ, আবার স্ট্রাকচারের অ্যাজ হলো অ্যাজ আর মুন হলো নাউন। তাহলে এখানে আমরা পাইলাম চাঁদের মতো উজ্জ্বল অ্যাজ ব্রাইট অ্যাজ মুন, সিংহের মতো সাহসী অ্যাজ ব্রেভ অ্যাজ লায়ন, বরফের মতো ঠান্ডা অ্যাজ কোল্ড অ্যাজ আইস, ফুলের মতো পবিত্র অ্যাজ পিওর অ্যাজ ফ্লাওয়ার। আমরা বাংলা অনেক বাক্যকে এরকম তুলনা করে তৈরি করে থাকি এবং সেই তুলনাকৃত বাক্যগুলোকে কিভাবে ইংরেজিতে কনভার্ট করতে হবে সেটা সঠিকভাবে বোঝানোর জন্যই আমার আজকের এই স্ট্রাকচারটি খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনারা এই স্ট্রাকচারগুলো সঠিকভাবে ফলো করেন তাহলে ইনশাল্লাহ আপনারা খুব সহজেই ইংরেজিতে কথা বলতে এবং লিখতে পারবেন। এবং আমি প্রতিনিয়ত এইভাবে এই বিভিন্ন স্ট্রাকচারের সমন্বয়ে ভিডিও দিব, আপনারা আমার চ্যানেলটি ফলো করলে প্রতিনিয়ত নতুন নতুন স্ট্রাকচার জানতে পারবেন এবং সেগুলো মুখস্থ করলে অতি সহজেই আপনারা ইংরেজিতে দক্ষ উঠবেন। বন্ধুরা আজকে আর নয়, আর কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।